আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব মালয়েশিয়ার উচ্চশিক্ষা রিলেটেড কিছু বিষয়। সেটা হচ্ছে যারা এসএসসি পাস করেছেন তাদের 30 বছর বয়স পর্যন্ত আমরা ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছি। কেউ যদি 14 বছর বয়সে এসএসসি পাস করে তাহলে তার 30 বছর পূর্ণ হতে প্রায় আরও 16 বছরে যদি এসএসসি পাস করে 30 বছর বয়স পর্যন্ত আমরা যত নিচ্ছি তার 14 বছর স্টাডি গ্যাপ নিচ্ছি। কেউ যদি 17 বা 18 বছর এসএসসি পাস করে তার 12 বছর স্টাডি গ্যাপ পর্যন্ত আমরা নিচ্ছি। সো অ্যাভারেজ 12 থেকে 14 বছর স্টাডি গ্যাপ ডিপ্লোমা হিসেবে নিচ্ছি। আর মাস্টার্স পিএইচডি স্টাডি গ্যাপ আমরা আনলিমিটেড নিচ্ছি। ব্যাচেলারও 10-12 বছর বা তার চেয়ে বেশি নেওয়া যাবে। সব মিলে স্টাডি গ্যাপ যে পর্যায়ে থাকুক আমরা একটা ওয়েতে ফাইল নিতে পারবো। যদি কেউ উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমাতে যেতে চায়, ডিপ্লোমার ম্যাক্সিমাম আমরা প্রাইভেট কলেজগুলোতে কাজ করছি। প্রাইভেট কলেজগুলোর এখন যেটাতে কাজ করছি সেটা আমাদের মালয়েশিয়ার অ্যাপ্লিকেশন ফি ম্যান্ডেটরি, ইএমজিএস ফি, টিউশন ফি, এই তিনটা, এক কথা মালয়েশিয়ার খরচ বাবদ আমাদের টোটাল খরচ হচ্ছে 9,550 রিঙ্গিত। এটার মধ্যে ইনক্লুড এভরিথিং থাকবে। শুধুমাত্র মালয়েশিয়ায় পৌঁছার পরে মালয়েশিয়া এয়ারপোর্টের যে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স ফি আছে 300 রিঙ্গিত, এটার সাথে রিলেটেড না। আর একটা হচ্ছে পার্সোনাল সিকিউরিটি বোর্ড, এটা সরকারি রেট হচ্ছে 750 রিঙ্গিত, এটা রিফান্ডেবল। আর এয়ারপোর্ট ক্লিয়ারেন্স, মালয়েশিয়া এয়ারপোর্ট ক্লিয়ারেন্স এবং পার্সোনাল সিকিউরিটি বোর্ড, এটা যত মালয়েশিয়ায় গিয়ে কলেজে বসে দেওয়ার সুযোগ আছে, এই দুটা ফি আমরা নেই না। এই দুটা ফি ছাড়া A to Z আমরা 23 প্রকারের ফি দিয়ে থাকবো এই 9,550 রিঙ্গিতের মধ্যে। সুবিধার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট বা আমাদের কনসালটেন্টদের জন্য বোঝার জন্য আমরা ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স এবং ফাউন্ডেশন সবার জন্য 9,550 রিঙ্গিত করেছি। ঠিক আছে। এছাড়া বাংলাদেশের খরচ বলতে ভিসা ফি 5,500 টাকা এবং টিকিটের জন্য আমরা বাজেট করে রাখছি 40,000 টাকা। কোনো কারণে যদি টিকিটের দাম 35,000 হয় আমরা 5,000 টাকা স্টুডেন্ট থেকে কম নিব। কোনো কারণে টিকিটের দাম যদি 42,000 হয় এক্সট্রা 2,000 টাকা স্টুডেন্ট পে করবে। সো আমরা টিকিটের বাজেট যেমন করছি 40,000, ভিসার ফিটা 5,500 টাকা, এখানে 500 টাকা ডিসকাউন্ট করে আমরা 5,000 টাকা করেছি এবং বাংলাদেশের খরচ 45,000 টাকা ধরা হয়েছে। কোনো কারণে হঠাৎ করে যদি টিকিটের দাম 70,000 হয় বাড়তি টাকা স্টুডেন্ট দেবে, এমনও হয়েছে। আমরা 70, 75, 80,000 টাকারও টিকিট করে স্টুডেন্ট ফ্ল্যাট দিয়েছি। এই অতিরিক্ত টাকা স্টুডেন্ট পে করবে, আমরা দিব না। কারণ আমরা একটা স্টুডেন্ট থেকে বড় জোর 400 রিঙ্গিত লাভ করে থাকি। আমাদের যে অফার, এই অফারের মধ্যে আমাদের 15,000 রিঙ্গিতের অফারটাকে আমরা আমাদের সুযোগ সুবিধা আমাদের বাদ দিয়ে, আমাদের স্কলারশিপ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে একদম মার্জিত একটা রেট করে 9,550 আমরা একটা অফার করছি। কোনো স্টুডেন্ট সরাসরি আবেদন করে 15,000-এর নিচে আবেদন করতে কোনো সুযোগই পাবে না, যে কোনো কলেজে না। এই যে আমরা প্রায় আবার একটা স্টুডেন্টের 5 থেকে 6,000 রিঙ্গিতের ফ্যাসিলিটিস দেই, এই ফ্যাসিলিটিসটা মূলত আমরা আমাদের বেনিফিটটাকে কুরবানি করে দিয়ে থাকি। সো আমাদের বেনিফিট এখানে কিন্তু টিকিটের দাম স্পষ্ট, এখানে ভিসার দাম স্পষ্ট। সো আমাদের বেনিফিটটা কলেজ থেকে যেটা আসে সেটা যৎ সামান্য, খুবই যৎ সামান্য। ওই টাকার ভিতর থেকে টিকিটের দাম যদি 5,000 বাড়ে আমাদের পকেট থেকে দেওয়া কোনো অবস্থায় সম্ভব না। এই জন্য আমরা যে প্যাকেজটা করেছি 9,550, এই 9,550 হতে পারে 25 টাকা। যেদিন পে করবে সেদিন যদি 25 টাকা রেট থাকে 25 টাকা করে দেবে, যদি 24 রেট থাকে 24 করে দেবে, যদি 26 টাকা হয় 26 টাকা করে দেবে। তো দেখা গেল এই পেমেন্টটা আমরা দুইবারে নিয়ে থাকি। একটা হচ্ছে ইএমজিএস ফি আর একটা হচ্ছে টিউশন ফি। ইএমজিএস ফিটা আমরা ডকুমেন্টসের সাথে নেই, টিউশন ফিটা আমরা ফ্লাইটের 5 দিন আগে নিয়ে থাকি। সো দেখা গেল আজকে আমি রিঙ্গিত কিনছি 25 টাকা 8 আনা করে, গত 2 দিন আগে আমি রিঙ্গিত কিনছি 26 টাকা 20 পয়সা করে, তার আগে আমি একটা রিঙ্গিত 26 টাকা করে। সো রিঙ্গিতের দাম ফিক্স না। সো আমার এই যে 9,550 রিঙ্গিত এটা ফিক্সড, এটা 9,600 রিঙ্গিত হবে না, এটা 9,500 রিঙ্গিত হবে না, এটা ফিক্সড। এখন এই রিঙ্গিত ক্রয় করতে গিয়ে টাকার যদি অ্যামাউন্ট কমে বা বাড়ে, এই কমা বাড়াটা কমলে স্টুডেন্টের কমবে, বাড়লে স্টুডেন্টের বাড়বে। এই জিনিসটা প্রত্যেকটা লোককে স্পষ্ট করে বুঝাই দিতে হবে। কারণ আমি যদি এখানে আমার 25 টাকা করে ধরি হিসাব করে, তাহলে হিসাবে আসবে 2,75,000 টাকা।
তা আমি তো আমার এজেন্টরা তো 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিচ্ছে, আমি তো 2,75,000 নিচ্ছি। আমার এখানে 8 থেকে 10,000 কি 12,000 টাকা লাভ থাকে সবকিছু মিলে যদি আমি করি। এখানে আমি তো একটা স্টুডেন্ট টিকিট 15,000 20,000 মারলে আমার পকেট থেকে দিতে পারবো না, এটা নট পসিবল। সো এটা এজেন্ট পারে, কারণ একটা এজেন্ট 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা একটা কাজে লাভ করে, একটা কাজে। সেখানে সে টিকিটের দাম 10,000 মারলে সে দিতে পারে, বাট আমরা পারি না। এই জন্য আমাদের হিসাবটা এই রিঙ্গিতের হিসাব আর টিকিটের হিসাব ফ্লাকচুয়েট হবে, এটা ওঠানামা হবে, এটা নির্দিষ্ট বলে কিছু নাই। কিন্তু প্যাকেজটা বাংলা আকারে করার জন্য আমি ভিসা টিকিট করছি 45,000 টাকা, 40,000 আর 5,000 টাকা, আর 9,550 কে 25 দিয়ে যদি হিসাব করি 25 টাকা করে, তাহলে দেখা যাবে না আমাদের প্যাকেজটা দাঁড়াইছে 2,75,000। এখন যদি টিকিটের দাম 5,000 টাকা কমে যায়, তাহলে 2,75,000 টাকার অফার হয়ে যাবে 2,70,000 টাকা। আর টিকিটের দাম যদি 10,000 বেড়ে যায়, তাহলে 2,75,000 টাকার অফার হয়ে যাবে 2,85,000 টাকা। সো আমাদের অফারটা টাকার অ্যামাউন্ট যদি কমে যায়, রিঙ্গিতের উপর ডিপেন্ড করবে। রিঙ্গিতের মান যদি বেড়ে যায়, ঠিক আছে, 25 টাকা করে হলে 25 টাকা দেবে, 26 টাকা হলে 26 দেবে, 24 হলে 24 দেবে। এই যে উঠানামার এই দায় ভার, দাম বাড়লে বেশি দেবে স্টুডেন্ট, কমলে এর সুযোগ সুবিধা ভোগ করবে স্টুডেন্ট। আমাদের 9,550 রিঙ্গিত, এটা কমবেও না, এটা বাড়বে না, এটা ফিক্সড। 9,550 রিঙ্গিত ফিক্সড। এখন এই রিঙ্গিত কিনতে গিয়ে, আমি এটা বারবার বলছি এই জন্য, বোঝার জন্য, যাতে ভুল না হয়। এই রিঙ্গিত কিনতে গিয়ে আমি 24 টাকাও কিনতে পারি, 26ও কিনতে পারি, 25 টাকা কিনতে পারি, কখনো কখনো আমি 27 টাকা করেও কিনছি এই বছরে, ঠিক আছে। তো এটা রিঙ্গিত ওঠানামা যেভাবে করবে সেই হিসাবে দেবে। আর টিকিটের দামটা কমলে আমরা স্টোর থেকে কম নিব, পারলে স্টোরকে জানাবো যে এখন টিকিটের দাম 2,000 বাড়ছে, বা এখন টিকিটের দাম 5,000 বাড়ছে, এখন টিকিটের দাম 10,000 বাড়ছে। এমনও আছে যে আমার 35,000 টাকার টিকিটের অফার দিছি, প্যাকেজে লিখছি, কিন্তু ওই ছেলেটা 78,000 টাকার টিকিটে গেছে। এই যে এক্সট্রা প্রায় 40-42,000 টাকা বেশি লাগছে, এই বেশি টাকাটা স্টুডেন্ট দিয়েছে, আমি না। আবার একটা স্টুডেন্টের আমি 35,000 টাকা টিকিটের অফার দিছি, কিন্তু আমি টিকিটটা পাইছি 27,000 টাকা, স্টুডেন্টের 8,000 টাকা আমি কম নিয়েছি প্যাকেজ থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এখন অ্যাডাল্ট স্টুডেন্টদের মধ্যে, ডিপ্লোমার স্টুডেন্টদের যদি ক্লাস করে বা না করে এটা তাদের ব্যাপার। ক্লাস না করলে সবাই অটোমেটিকলি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। ক্লাস না করলে অটোমেটিকলি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, তার নামে মামলা হবে, মালয়েশিয়ার পুলিশ তাকে খুঁজবে, সোজা হিসাব। এখানে আমার কোনো মানে মিথ্যা কমিটমেন্ট দেওয়ার কিছু নেই যে তুমি ক্লাস না করলে তোমার এই হবে, জামাই আদর করবে, তোমার একদম খুব আদর্শ করবে না। মালয়েশিয়ার পুলিশ তোমার যেখানে পাবে যদি ধরে ফেলে, তোমার জেল মাপবে, সোজা কথা। সো এখানে স্টাডি বিষয়, কেউ যদি স্টাডি বিষয় কি, যেমন আমাদের সিটি কলেজ গত সপ্তাহে বিশুদ্ধভাবে সাসপেন্ড হয়ে গেছে। একটা কলেজের অনেক ভ্যালু, কোটি কোটি টাকা, সেই কলেজ যখন সাসপেন্ড হয়ে যায়, কলেজের দাম ওই শুধুমাত্র চেয়ার টেবিলের দাম পায়, কলেজের লাইসেন্সের দাম 0 হয়ে যায়, ঠিক আছে। বাংলাদেশ স্টুডেন্টদের জন্য প্রতি বছর অনেক কলেজ স্কুল এরকম সাসপেন্ড হয়ে যায়। সো অ্যাডাল্ট স্টুডেন্টদের জন্য মূলত অ্যাপ্লিকেশন ফি, ইএমজিএস ফি দুটো একত্রে আমরা নিয়ে থাকি। বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন ফি দিতে অভ্যস্ত না, বাট অ্যাপ্লিকেশন ফি ম্যান্ডেটরি, $100 ইন্টারন্যাশনাল ফি। এখানে সেনাঙ্গর ইউনিভার্সিটি কলেজে আমরা একই রেটে কাজ করছি, বাট এটা ইএমজিএস ফি আমরা এখন দিচ্ছি 700 রিঙ্গিত, 3,100 রিঙ্গিত ছিল। ইউনিভার্সিটির সিইও আমাকে বলছে যে আপনার অনার করলাম 400 রিঙ্গিত, এটা আপনি পরে টিউশন ফির সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তা আমরা এটা 2700 রিঙ্গিত দিতে পারবো। আর ইউনিভার্সিটি এলান্থন মালয়েশিয়াতে আমরা 2,500 রিঙ্গিতে ফাইল প্রসেস করতে পারবো। এখন যদি কেউ মনে করে যে আমি অ্যাপ্লিকেশন ফি আছে এখানে 600 রিঙ্গিত, অ্যাপ্লিকেশন ফি দিলে তার অফার লেটার আসবে, তার ফাইলটা অনলাইন হবে। অনলাইন হওয়ার পরে সে বাকি এখন এখানে যে 2100 রিঙ্গিত থাকে, বাকি 600 দেওয়ার পরে যে 2100 থাকে, সব অনলাইন হওয়ার পরেও দিতে পারবে। তার মানে ইএমজিএস ফি যে 2700 রিঙ্গিত, 2700 রিঙ্গিত সে দুইভাবে দিতে পারবে। 600 রিঙ্গিত সহজেই ডকুমেন্টসের সাথে দেয়, আমি ফাইলটা সাবমিশন করবো, অফার লেটার আসবে এবং ফাইলটা অনলাইন হয়ে যাবে, 5% হয়ে যাবে। তখন সে 2100 রিঙ্গিত দিলে ফাইলটা পরবর্তী স্টেপ হয়ে যাবে। একবারে 2700 দিতে পারে, বা 600 বা 2100 করে 2 কিস্তিতে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইএমজিএস ফি, অ্যাপ্লিকেশন ফি একত্রে, এটাকে ইএমজিএস ফি আমরা বলে থাকি। কিন্তু অ্যাপ্লিকেশন ফি যদি 600 দেয়, এটা অফার লেটার পাবে, অনলাইন পাবে। অনলাইনের পরে 2100 দিলে পরবর্তী ফাইল আপগ্রেড হতে থাকবে। তো এখন এই ফাইলটা যখন 35% হবে, তখন ইএমজিএস অ্যাপ্রুভাল হবে। এই ফাইলটা যখন 38% দেখাবে, সেটা ভিসা অ্যাপ্রুভাল লেটার হবে, ভ্যাল লেটার,
ভ্যাল লেটার হওয়ার পরে আমরা ই ভিসা করতে পারবো। ঠিক আছে, এটা ভ্যাল লেটার হওয়ার পরে ভিসা অ্যাপ্রুভাল লেটার, এটা ভ্যাল লেটার বলে। এটা হওয়ার পরে আমরা ই ভিসার জন্য ঢাকা এম্বাসিতে সাবমিশন করব। ঢাকা এম্বাসিতে সাবমিশন করার পরে এম্বাসি বিশেষ করে মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদেরকে আর ইন্টারভিউর জন্য ডাকে না সাধারণত। ওরা ইন্টারভিউর জন্য ডাকে সাধারণত যাদেরকে আদম মনে করে, খ্যাত মনে করে, সাসপেক্টেড ম্যানদেরকেই ওরা এম্বাসিতে দেখে থাকে। সাধারণত ডিপ্লোমার স্টুডেন্টদেরকে এম্বাসিতে দেখে থাকে, ব্যাচেলরদেরকে দেখে থাকে, যদি স্টাডি গ্যাপ লম্বা থাকে দেখে থাকে। রেজাল্ট ভালো হলে ডিপ্লোমার স্টুডেন্ট অনেক সময় ডাকে না। মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদেরকে এম্বাসি খুব একটা ডাকবে না, নর্মালি ভিসা দিয়ে দেবে। এই ভিসা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে টিউশন ফি বকেয়া টাকা, এখানে দেশে 2500 বা 2700, এই যে বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা দেবে। এবং সে তো ভিসা ফির টাকাটা দিয়েছে, এখন টিকিটের টাকাটা দিলে আমরা টিকিট করবো। ধর আগাম 15 দিন বা 20 দিন পরে টিকিট ফ্লাইটের ডেট দিছি, ফ্লাইটের 5 দিন আগে তার এই টিউশন ফির বকেয়া টাকাটা পে করবে। মানে এই রিঙ্গিতের যে 2700-2500 দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটা পে করবে। ঠিক আছে, এখন টিকিট এবং পেমেন্ট বুঝে পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে তার অফার লেটার, তার পাসপোর্ট, তার ভিসা অ্যাপ্রুভাল লেটার, তার ভিসা কপি, তার টিকিট কপি, সমস্ত ফাইল একত্র করে তার হাতে হ্যান্ড ওভার করে দেওয়া। এবং ঢাকা এয়ারপোর্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয় বা হতে পারে এই ধরনের স্টুডেন্টদেরকে পরামর্শ দেওয়া। আর স্টুডেন্টদের আর একটা পরামর্শ থাকবে যে সে কোন ইউনিভার্সিটি যাচ্ছে, কোন সাবজেক্টে যাচ্ছে, কোন প্রোগ্রামে যাচ্ছে, তার ইউনিভার্সিটি মালয়েশিয়ার কোন স্টেটে অবস্থিত, এই বিষয়ে তার একটা প্রশ্ন, প্রাইমারি একটা ধারণা থাকতে হবে। কারণ ঢাকা এয়ারপোর্টে তারা জিজ্ঞাসা করলো যে তুমি যাচ্ছ তো সেলাঙ্গন ইউনিভার্সিটি, এটা কোন জায়গায় অবস্থিত, কোন সাবজেক্টে যাচ্ছে, সে সাবজেক্টের নামই অনেকে জানে না, মনে করে এটাও ওই এজেন্টের দায়িত্ব, আমি কেন জানবো। তার জানতে হবে সে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছে, কোন ইউনিভার্সিটি যাচ্ছে, তার ইউনিভার্সিটির লোকেশনটা মালয়েশিয়ার কোন এলাকায়, সেই ইউনিভার্সিটি ডরমিটরি থাকবে নাকি হোটেলে থাকবে, এক ধরনের একটা স্টুডেন্টশিপ আচরণ যেন ইমিগ্রেশনে করে, এই ধরনের তথ্য তাদেরকে দিয়ে সহযোগিতা করা। কিছু আছে যে ডিপ্লোমাতে আমি যেমন বললাম 12 থেকে 14 বছর স্টাডি গ্যাপ আমরা নিব, 12 থেকে 14 বছর স্টাডি গ্যাপ নিব ঠিকই, কিন্তু 12 থেকে 14 বছর স্টাডি গ্যাপ স্টুডেন্টদেরকে নর্মালি ভিসা দেবে না। তখন এই ভিসাটা আমার কন্ট্যাক্ট করতে হবে, ভিসা ফি 5500, কিন্তু এই যে লেটেস্ট আমরা ভিসা করলাম 75,000 দিয়ে, বা কখনো 50 দিয়ে করছে, কখনো 40 দিয়ে করছে, কখনো 80 দিয়ে, কখনো 1,20,000 টাকা দিয়েও ভিসা করা লাগছে পরিস্থিতির আগে। এই যে অতিরিক্ত কন্ট্রাকচুয়াল টাকা, ঢাকা এমবাসিতে ভিসা কন্ট্রাক্ট যদি করতে হয় কোনো স্টুডেন্টের স্টাডি গ্যাপের কারণে, আনস্মার্টনেস, মাস্টার্স পাস করছে, আচরণ খ্যাত, আমরা তো অ্যাকচুয়ালি লেখাপড়া করছি, অনার্স মাস্টার্স অনেক কিছুই করছি, কিন্তু আমরা জানি না হাউ টু ডিল উইথ এমবাসি, হাউ টু ডিল উইথ প্রফেশনাল ওয়ে। একটা লোকের সঙ্গে প্রফেশনাল হতে কিভাবে কথা বলতে এটা আমরা জানি না, হুট করে একজনের মুখের পর একটা জবাব দিয়ে দেয়, সেটা তার ভালো লাগবে বললো বা না লাগবে, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা পরিবেশের করি। ঢাকা এম্বাসিতে যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় ই ভিসার জন্য, নর্মালি যদি না পাই সেক্ষেত্রে কন্ট্যাক্টের টাকাটা স্টুডেন্ট দেবে। এর ফলে এই যে 12-13 বছর স্টাডি গ্যাপ, এরা তো আদব, মূলত এরা আদব, তারপরও তারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, আমরাও প্রসেস করছি আমাদের ব্যবসার স্বার্থে, কিন্তু মূলত এরা ওখানে গিয়ে আদম হিসেবে মানে থাকে, এরা স্টুডেন্টের কোনো বিহেভ, কোনো আচরণই ওখানে গিয়ে আর দেখে না। তো এই স্টুডেন্টদের দুটো প্রবলেম হবে এক্সট্রা, যেটা আমাদের এই প্যাকেজের অন্তর্ভুক্ত না। এক হচ্ছে নর্মাল প্রসেসে ভিসা দেবে না, তখন আমার কন্ট্যাক্ট করতে হবে, এই কন্ট্যাক্টের জন্য যে ক টাকা লাগবে এটা স্টুডেন্ট দেবে। এবং ঢাকা এয়ারপোর্টে ওকে অনেক প্রশ্ন করবে, তুমি 5 বছর 10 বছর পড়ো নাই কেন, এখন আবার পড়তে যাচ্ছ কেন, তুমি তো পড়তে যাচ্ছ না, তোমার আদম মনে হয়, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ঝামেলা করতে পারে। তো ঝামেলা থেকে বাঁচার জন্য এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা যদি প্রয়োজন হয়, আমরা স্টুডেন্টকে সর্বোপরি সব স্টুডেন্টদেরকে এমবাসি ফেস করার জন্য এবং এয়ারপোর্ট ফেস করার জন্য যে যোগ্যতা দরকার, যে কথা বলার স্টাইল দরকার, যেভাবে কথা বললে এই দুই জায়গা থেকে সে পার পেয়ে যাবে, আমরা শেখানোর চেষ্টা করবো। যখন আমরা দেখবো যে শেখাও কাজ নেই, বোঝে না, অনেকে আছে না যে 100 বার বললেও বোঝে না, অনেকে আছে 2 বার বললেও বোঝে, তাদের পাঠাইছি ভিসা পেয়ে গেছে, তাদের বুঝায় পাঠাই দিচ্ছি, স্যার আমি ইমিগ্রেশন পার হয়ে গেছি, তার মানে আমার ভালো লাগে যে আমি তার শিখাইতে পারছি। তা আমি সব স্টুডেন্টের শিখাবো, বুঝাই দেবো যে কিভাবে এমবাসি ফেস করতে হয়, আমি সমস্ত স্টুডেন্টদেরকে বোঝাবো কিভাবে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কথা বলতে হয়। এরপরও আছে কিছু স্টুডেন্টকে আমি বুঝাইও আমি সফল হব না,
তখন বলবো যে ভাই তোমার মনে হয় আমি আর বুঝাইতে পারলাম না, তুমি বরং এই ঢাকা এম্বাসি এবং ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করো। এখানে অ্যাপ্রক্সিমেটলি 2টা জায়গায় কন্ট্যাক্ট করতে গেলে 1 লাখ প্লাস মাইনাস খরচ হবে। এই 1 লাখ টাকা আমার এই প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত না। ক্লিয়ার? আমার প্যাকেজের মধ্যে অনলি লিগ্যাল সাপোর্ট, কোনো ধরনের ইলিগাল সাপোর্ট নট রিলেটেড টু আওয়ার প্যাকেজ। ক্লিয়ার? এখন আরেকটা সবার জন্য আর 2টা ইস্যু আছে সবার জন্য, যে পার্সোনাল সিকিউরিটি বন্ড। এইটা হচ্ছে পার্সোনাল সিকিউরিটি বন্ড, মানে ব্যক্তি নিরাপত্তার একটা অঙ্গীকারনামার টাকা। যে তুমি মালয়েশিয়ায় আসো, তোমার কাছে আমি পাসপোর্ট দিয়ে দিছি, তুমি স্বাধীন, তুমি যে আমার কাছে ফেরত আসবা এর নিশ্চয়তা কি? বিদেশিরা জেল খাটানোর পক্ষে না, বিদেশিরা যে কোনো জরিমানা টাকার বিনিময়ে নিয়ে আনে। ম্যাক্সিমাম দেশে এরকম ফাইন্যান্সিয়াল ফাইন ধরে রাখে। এই পার্সোনাল সিকিউরিটি বন্ড হচ্ছে 750 সরকারি ফি। যারা প্রাইভেট কলেজে যাবে তাদের হচ্ছে 1000 থেকে 1500 রিঙ্গিত। এটা রিফান্ডেবল, মানে ফেরতযোগ্য। ফেরতযোগ্য কখন? শিক্ষা সমাপ্তি, লেখাপড়া শেষ, ডিপ্লোমা শেষ করতে 2.5 বছর থেকে 3 বছর লাগবে, শেষ হয়ে যাবে। এই 750 রিঙ্গিত বা 1000 রিঙ্গিত যেটা জমা আছে ওটা ফেরত পাবে। এখন দেখা যাচ্ছে যে ফাইনালি হিসাব করতে বসে দেখবে যে তার টিউশন ফি বাকি আছে 1500 রিঙ্গিত, তার জমাও আছে 1500 রিঙ্গিত, অ্যাডজাস্ট করে নেবে। হয়তো তার টিউশন ফি বকেয়া আছে 2500 রিঙ্গিত, তার এই 1000 বা 1500 রিঙ্গিত যেটা জমা আছে পার্সোনাল নামে, এটা মানে অ্যাডজাস্ট করে নেবে। আর যদি সে টিউশন ফি ফুল পেড করে দেয় তাহলে এই 700 টাকা তার ক্যাশ ফেরত দেবে, হ্যান্ড ওভার করে দেবে। ক্লিয়ার? আর এয়ারপোর্ট ক্লিয়ারেন্স, এসি এয়ারপোর্ট ক্লিয়ারেন্স হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট ক্লিয়ারেন্স। প্রত্যেকটা স্টুডেন্টের কথা বলতে পারো না পারো, কানা বুবা লুলা লারা খ্যাংরা যেই হোক, মালয়েশিয়া এয়ারপোর্ট ক্লিয়ারেন্স তার হাত ধরে বাইর করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কারণ এই যে ভিসা অ্যাপ্রুভাল লেটার মালয়েশিয়া দিছে, অফার লেটার মালয়েশিয়া দিছে, ই ভিসা মালয়েশিয়া ইমিগ্রেশন দিছে, সব তো মালয়েশিয়া দিছে, এবং মালয়েশিয়ার ক্লিয়ারেন্সের দায়িত্ব আমাদের। সে যদি ওখানে কথা বলতে নাও পারে তবু সমস্যা নেই, সে কোন কলেজে যাচ্ছে এটা বলতে পারে না তবু সমস্যা নেই, সে এবিসিডি পড়তে পারে না তবু সমস্যা নেই। কারণ মালয়েশিয়া ভদ্র দেশ, তারা চাইবে না যে তুমি ভাই 15 বছর পড়ো না আবার পড়তে আসছো তোমার ঢুকতে দেবো না। নো, দে নিড মানি। আমি তাকে এমজিএস ফি দিচ্ছি, এটা সরকার পেয়েছে। আমি তার টিউশন ফি দিচ্ছি, এটা মালয়েশিয়া বা ইউনিভার্সিটি পাচ্ছে। এবং এই যে প্রায় 10,000 রিঙ্গিতের 6% ট্যাক্স সরকার পাচ্ছে। তার মানে আমি সরকারকে টাকা দিচ্ছি আর সরকার বেনিফিটেড হচ্ছে। সরকার তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন করতে আসলে 10 বছর পরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এই প্রশ্ন করতে লজ্জাবোধ করবে। নো, তুমি টাকা দিয়ে আসছো, তোমার প্রশ্ন করার কি আছে? ঠিক আছে, সব প্রশ্ন করবে ঢাকা এয়ারপোর্টের ভদ্রলোকরা। এরা ঢাকা এয়ারপোর্টে যারা আসছে এদের ওখানে ট্রান্সফার নিতে অনেক টাকা পয়সা খরচ হয়, এই টাকাগুলো রিকভারি করার দরকার হয়। বাট মালয়েশিয়া এয়ারপোর্টে যারা কাজ করে এরা ম্যাক্সিমাম হচ্ছে খণ্ডকালীন কাজ করে। যেমন কেউ ডিপ্লোমা করে, কেউ ক্লাস 5-এ পড়ে, কেউ 10-এ পড়ে, স্কুলে পড়তেছে। সরকার তো তার এডুকেশন লোন দিয়ে রাখছে। সরকার বললো যে তুমি এই এয়ারপোর্টে 50টা স্টুডেন্ট কাজ করবে, 50টা কি 50টা স্টুডেন্ট কাজ করবে 4 ঘন্টা করে। তার এই বেতনের টাকা দিয়ে তার সরকার ফ্যাসিলিটিস দিতেছে। ঠিক আছে, তো এরা স্টুডেন্ট। মালয়েশিয়াতে যারা এই যে ইমিগ্রেশন অফিসার, এরা ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, পার্ট টাইম ওখানে জব করতেছে। তো ওদের দিক নির্দেশনা দিয়ে আছে ওইভাবে। ওরা ঘুষ খাইতে আসে না, ওরা শৌখিন বসে ওরা ওখানে আসে। হ্যাঁ, এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্টে কন্ট্যাক্ট হয়, যারা বডি কন্ট্যাক্টে যায় এটা অন্য সিস্টেমে হয়, বাঙালিরাই শিখেছে, ওটা আলাদা বিষয়। সো আমাদের টোটাল আলোচনার মধ্যে হচ্ছে এই 9,550 রিঙ্গিত প্লাস বাংলাদেশি খরচ হচ্ছে ভিসা ফি 5,500 টাকা, টিকিট 40,000 টাকা। এই 3টা রিঙ্গিতটাকে 25 টাকা দিয়ে 26 টাকা দিয়ে বা 24 টাকা দিয়ে যখন যে রেটে পাই ওই রেটে গুণ করে ভিসা এবং টিকিটের টাকা যোগ করে যে টাকাটা আসবে এটাই নর্মালি 2,75,000 আসবে। কখনো কিছু কমতে পারে, কখনো বাড়তে পারে। এটা হচ্ছে আমাদের A to Z লিগাল সাপোর্ট। এটার মধ্যে অন্তর্ভুক্ত না হচ্ছে পার্সোনাল সিকিউরিটি বন্ড, এটা আলাদা, মালয়েশিয়া গিয়ে দিতে পারবে। এয়ারপোর্ট ক্লিয়ারেন্স ফি 300 রিঙ্গিত, এটাও মালয়েশিয়া গিয়ে দিতে পারবে। তো কখনো এয়ারপোর্ট ক্লিয়ারেন্স ফি যদি কলেজ আমাকে অনুমতি দেয়, এইটা আমি আমার এখান থেকে নিয়ে নেই। বিগত কিছু স্টুডেন্ট ওখানে রিসিভ করার পরে ওই রিসিভ কাউন্টার পার হওয়ার পরেই হারায় যায়, সিটারি করে, তখন এই 300 রিঙ্গিত আমার জরিমানা দেওয়া লাগে, আমার দায়িত্বে। বিগত স্টুডেন্টগুলো আমার। ক্লিয়ার? সো অনেক সময় স্টুডেন্ট সাসপেক্ট হলে এই 2টা ফিও আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা মালয়েশিয়ায় গিয়ে দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, সো ডিপ্লোমাতে এসএসসি পাস, দাখিল পাস, ডিপ্লোমা পাস যে কোনো স্টুডেন্ট বা সমমানের যে কোনো
স্টুডেন্ট আবেদন করতে পারবে। বয়স আমরা ম্যাক্সিমাম 30 বছর নিব। এখন কথা হচ্ছে যে স্টুডেন্ট কখন কোয়ালিফাইড হবে। স্টুডেন্টের লাগবে হচ্ছে পিপি, পিক্স এবং অল একাডেমিক ডকুমেন্টস। অল একাডেমিক ডকুমেন্টস বলতে সার্টিফিকেট, মার্কশিট, 4টা ইনফরমেশন লাগবে। পাসপোর্ট, ছবি, সার্টিফিকেট, মার্কশিট, এই 4টা তথ্য দেওয়ার পরে ওই স্টুডেন্টের ডকুমেন্টস আমরা ম্যাচিং করব। বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং নিজের নাম, 4টা তথ্য সার্টিফিকেটের সঙ্গে, মার্কশিটের সঙ্গে, পাসপোর্টে মিল আছে কিনা, ঠিক আছে। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, 4টা তথ্য হুবহু মার্কশিট এবং পাসপোর্টে ঠিক আছে কিনা। যদি কোনো বানান ভুল থাকে, কোনো গরমিল থাকে, সেটা আমরা তাদেরকে জানাবো। এটা সমাধানের রাস্তা আছে, প্রত্যেকটা সমস্যার সমাধানের রাস্তা আছে। যদি দেখা যায় যে কোথাও এমডি আছে, এমডি নাই, এক জায়গায় এ আছে, এক জায়গায় ও আছে, যেমন আলম, এক জায়গায় আলম ALOIM আছে, আর একটা আছে AM। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেমগুলো নর্মালি পাসপোর্ট সংশোধন করা সহজেই করা যাবে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা স্টুডেন্ট থেকে নিব পাসপোর্ট, ছবি, সার্টিফিকেট, মার্কশিট এবং তাদের নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ হুবহু মিল আছে কিনা। এটা দেখার পরে তাকে সিগন্যাল দেবো যে তুমি আবেদন করতে পারবা, তুমি আবেদন করো, ঠিক আছে। এক্ষেত্রে স্টুডেন্ট যদি ডকুমেন্টস আমাদের কাছে সফট কপি পাঠায়, আমরা প্রসেস শুরু করে দিব। যদি সে অ্যাপ্লিকেশন ফি, EMGS ফি পাঠায় দেয়, সমস্যা নেই। পাসপোর্ট আমাদের কাছে শুধু মূল কপি, পাসপোর্ট মূল কপিটা পাঠালে হবে। সার্টিফিকেট, মার্কশিট, ছবি এগুলো শুধু স্ক্যান করে পাঠালে হবে, ঠিক আছে। সো এরপরে আর একটা স্পেশাল অফার, সেটা হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স, PhD স্টুডেন্ট যদি এটা সেলাঙ্গর ইউনিভার্সিটিতে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, PhD সবাই 100% ক্যাশ দিয়ে যাবে। এই যে 9550 রিঙ্গিত, এটা বিফোর ফ্লাইট পে করতে হবে। এখন যদি কেউ ক্লান্তন ইউনিভার্সিটিতে যায়, সেক্ষেত্রে আমি তাদের স্পেশাল সুযোগ দিব। এই 9550 রিঙ্গিতের মধ্যে সে 5000 রিঙ্গিত দেবে এবং ভিসা এবং টিকিট বাবদ 45,500 টাকা দেবে। বাকিতে 4550 রিঙ্গিত এটা মালয়েশিয়া গিয়ে দেওয়ার সুযোগ দিচ্ছি। মালয়েশিয়া গিয়ে 4550 রিঙ্গিত দেবে, বাংলাদেশ থেকে 5000 দিয়ে দেবে। এটা ক্লান্তন ইউনিভার্সিটির জন্য এই অফারটা আমাদের কন্টিনিউ চলবে, বিশেষ করে ব্যাচেলর, মাস্টার্স, PhD। আর ক্লান্তন ইউনিভার্সিটিতে ডিপ্লোমা নাই, শুধু ব্যাচেলর, মাস্টার্স, PhD আছে। কেউ যদি ক্লান্তনে যায় তাকে প্রায় 4550 রিঙ্গিত বাকিতে ফ্লাইট দিতে পারবো। কেউ যদি সেলাঙ্গর ইউনিভার্সিটি যায়, সেলাঙ্গর হচ্ছে কুয়ালালামপুরে থাকতে পারবে। আর ক্লান্তন ইউনিভার্সিটি কুয়ালালামপুর থেকে প্রায় 225 থেকে 250 কিলোমিটার ডিস্টেন্স। সো এটা আলাদা একটা শহর, ঠিক আছে। যদি কুয়ালালামপুরে থেকে পড়ালেখা করতে চায়, সেলাঙ্গরে যাবে। কেউ যদি মনে করে যে আমি সিফ একটা ইউনিভার্সিটি যেতে চাই খরচের মধ্যে, তাহলে সে ক্লান্তন ইউনিভার্সিটি যাবে। সব দুইটা ইউনিভার্সিটিতেই, ক্লান্তন ইউনিভার্সিটির 2500 রিঙ্গিত EMGS ফি, আর সেলাঙ্গর ইউনিভার্সিটি 2700 রিঙ্গিত EMGS ফি। EMGS ফি যদি সে চায় 600 রিঙ্গিত দেবে, আমি তার ফাইলটা অনলাইন করাই দেবো। এরপরে সে 2100 রিঙ্গিত দেবে, আমি ফাইলটা পরে 5% থেকে 15% করাই দেবো, ঠিক আছে। এরপরে সে অনলাইন স্টেপ বাই স্টেপ চেক করতে পারবে, ঠিক আছে। কোনো স্টুডেন্ট যদি ফিজিক্যালি ডিসেবল থাকে, কোনো স্টুডেন্ট যদি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত থাকে, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট আমাদেরকে আগে জানাবে। আমরা এই ধরনের স্টুডেন্টের ব্যাপারে 2টা পরামর্শ দিব। হয় সে মালয়েশিয়ায় গিয়ে স্টুডেন্ট ভিসা নিবে না, আদারওয়াইজ আমরা মালয়েশিয়ার যে EMGS অনুমোদিত ক্লিনিক সেন্টার আছে, কোনো একটা সেন্টারে যদি কন্ট্যাক্ট করতে পারি, কন্ট্যাক্টে ফিট করাতে পারি, তাহলে সে ওখানে গিয়ে ভিসা কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। ধন্যবাদ আজকে।